বিভাজন তৈরি করে আবারও ফেরার চেষ্টায় স্বৈরাচারীরা, ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। সবাইকে নিয়ে দেশ গড়তে চান তারেক রহমান। ছাপানো হলো 22,500 কোটি টাকা। তারল্য সহায়তা দেওয়া হবে দুর্বল 6 ব্যাংকে। মূল্যস্ফীতি না বাড়ার প্রত্যাশা গভর্নরের। শঙ্কাই হলো সত্যি, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণে হুমকিতে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। কমছে জলজ প্রাণী, বিপর্যয় ঠেকাতে দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। চিন্ময়কে গ্রেফতার ও আইনজীবী হত্যার পর ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার। এই ঘটনায় এ পর্যন্ত 3টি মামলায় গ্রেফতার হয়েছে অন্তত 33 জন। আসামিদের ধরতে টপ প্রায়োরিটি দিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের এসব পদক্ষেপের কথা হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট বলেছেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে সরকার, আর এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করা উচিত হবে না। ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ সাম্প্রতিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তাও জানাতে বলা হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসকন ইস্যুতে সরকার কঠোর বলেও জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিদেশে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক, আমরা সবাই জানি সত্যটা কি, যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু বা কেউ তাদের কোনো রকমের ভয় থাকার কোনো কারণ নেই। রিপাবলিক টিভিতে কিছু বললেই সেটি সত্য নয়। এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহফুজুর রহমান মিলন বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ইসকনে ভর করেছে, নিষিদ্ধ করাই একমাত্র সমাধান। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইসকনের নাম ব্যবহার করে, ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। ইভেন আমরা এটাও দেখেছি, ইসকনের একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে জয় বাংলা বলে কিন্তু আপনার স্লোগান দেওয়া হচ্ছে। বাংলাদেশের হিন্দু মুসলমানদের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বে চির ধরাতে ভারত চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রিজভী। বাংলাদেশি নাগরিক চিন্ময় দাসের গ্রেফতার হওয়া নিয়ে ভারতের আগ্রহের কারণ জানতেও প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, চিন্ময়ের মুক্তি নিয়ে শেখ হাসিনার বার্তা দেয়াটা কুমিরের কান্নার মতো। কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদককে আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনার চোখ দিয়ে পড়ছে। এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান একত্রিত আমরা বসবাস করছি। আমাদের এই ভ্রাতৃত্বের ঐতিহ্যকে আজকে ভারতের সাউথ ব্লককে ভেঙে দিতে চাচ্ছেন একমাত্র শেখ হাসিনাকে, তাকে রক্ষা করার জন্য, তাকে বাংলাদেশে প্রেরণের জন্য আপনারা কত ধরনের চক্রান্তের মধ্যে জড়িত আছেন আমরা জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ এটা ধরে ফেলছে। দেশে শান্তি শৃঙ্খলা বজায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লাগাম টানার বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন তিনি বলেছেন, নির্বাচন প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কীভাবে আরও সিমেন্টেড করা যায়, প্রশাসনে আরও কীভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেটাতে মানুষের কষ্ট হচ্ছে,
এটাকে লাঘব করার জন্য, মানুষের সামর্থ্যের ভিতরে দ্রব্যমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন, এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি। ইসকন ইস্যুতে পরিকল্পিতভাবে বিভাজন তৈরির পায়তারা চলছে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেছেন, দেশকে অস্থিতিশীল করে ফিরে আসার চেষ্টা করছে পতিত স্বৈরাচারীরা। এদিকে দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। অন্যদিকে লালমনিরহাটে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের বিদায়ের পর এবার সবাইকে নিয়ে দেশ গড়ার পালা। এবার আলোচনায় ইসকন ইস্যু। রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে উঠে আসছে নানা শঙ্কার কথা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, বর্তমান সরকার ও রাষ্ট্রকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচার দেশি বিদেশি দোসরদের নিয়ে এখনো অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পতিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোসররা প্রতি মুহূর্তেই এই অভ্যুত্থানকে ব্যর্থ করা, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে। যেটা একটা উস্কানি ছিল, একটা ধর্মের নামে, সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য, যেখানে অনেকে অপেক্ষা করছিল। চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ সমমর্মিতা সম্প্রীতির মধ্য দিয়ে নতুন একটা উদাহরণ আমরা তৈরি করেছি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ইসকন ইস্যুতে বিভাজন তৈরি করে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সবাইকে সতর্ক থেকে ফ্যাসিস্ট সরকারের ফিরে আসার চেষ্টা প্রতিহতের তাগিদ দেন মির্জা ফখরুল। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কী করছেন। এই প্রশ্নটা উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এদিকে নোয়াবের মত বিনিময় সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, নৈরাজ্য সৃষ্টি করে হঠকারী কর্মকাণ্ড করলে দেশ আবারও সংকটে পড়বে। পরাজিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে ভারতে এবং বেশ নিরাপদ আশ্রয়ী আছে, সেখান থেকে কল কাটিয়ে নাড়ছে যে বাংলাদেশের এই যে গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। এদিন বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। একটি কথা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই, আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে দেশের মানুষের ভিতর থেকে, ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে যাতে আমরা প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি, সেই প্রত্যাশা আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সেই প্রত্যাশা রাখতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় শহীদ আবু সাঈদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবেও বিবেচনা করতে বলেন। অবশেষে সহজ রাস্তায় হাঁটল বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, দুর্বল ব্যাংকগুলোতে সহায়তার জন্য 22,500 কোটি টাকা ছাপিয়েছেন তারা। এতে আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস থেকেই 6 ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। গভর্নর আহসান এইচ মনসুরের প্রত্যাশা, টাকা ছাপানো হলেও মূল্যস্ফীতি বাড়বে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংক খাতের গভীর ক্ষত স্পষ্ট হয়ে উঠছে। সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এজন্য টাকা ছাপানোর পথে হাঁটবেন না বলে বারবার জানিয়েছিলেন গভর্নর। তবে শেষ পর্যন্ত কথা রক্ষা করতে পারলেন না তিনি।
টাকা ছাপিয়েই ন্যাশনাল সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ও এক্সিম ব্যাংক সহ 6টি ব্যাংকে 22,500 কোটি টাকা তারল্য সহায়তা দিলেন। রোববার থেকে এসব ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান গভর্নর আহসান এইচ মনসুর। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। গ্রাহকদের বলবো আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন, এটা নিয়ে মাথা ব্যথা আমাদের, আমরা এটাকে সলভ করব। তিনি জানান যে পরিমাণ টাকা ছাপানো হচ্ছে সেই পরিমাণ অর্থ বাজার থেকে তুলেও নেবে কেন্দ্রীয় ব্যাংক, এতে করে বাড়বে না মূল্যস্ফীতি। এ সময় তিনি খেলাপি ঋণের বিরুদ্ধেও কঠোরতার কথা জানান। বন্ড ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করব। আমাদের বাজারের যে তারল্য সেটাকে কিন্তু আমরা, যেটাকে আমরা বলি যে টাইট মনিটারি পলিসি, সেইটাই রাখবো। সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে, লিকুইডিটিটা ঠিক থাকে, আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না। বাংলাদেশের ব্যাংকিং খাতকে দুরবস্থায় ফেলার পেছনে এস আলম দায়ী উল্লেখ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও জানালো কেন্দ্রীয় ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি গবেষণা নেতিবাচক ফলাফল আর পরিবেশবাদীদের প্রতিবাদ সত্ত্বেও নির্মাণ করা হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এই স্থাপনায় এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। নির্মাণের আগে যে আশঙ্কা গবেষকরা করেছিলেন, বাস্তবে এখন তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস দ্বারা পরিচালিত মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে। আব্দুল্লাল মামুনুলের রিপোর্ট। নির্মাণের আগে থেকেই বিতর্ক ছিল বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের কাছে 2016 সালে নির্মাণ কাজ শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি চালু হয় 2022 সালে। পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই জেটি এলাকায় খালাসের জন্য উন্মুক্তভাবে কয়লা রাখায় দূষিত হচ্ছে সুন্দরবন ও এর নদীগুলো। কয়লার ছাই ও নির্গত পানি মিশছে নদীতে, পরিবেশের সঙ্গে মিশছে নাইট্রেট, ফসফেট, পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, যার বিরূপ প্রভাব পড়ছে জলজ ও বনজ জীববৈচিত্র্যের উপর। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উপরের পানি কিন্তু পশুর নদীতে পড়ছে। মাছ বা অন্যান্য যে জীববৈচিত্র্য, অন্যান্য যে অনুজীব সবগুলোই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের টেকনোলজি ব্যবহার করার কারণে এই প্রকল্প ইতিমধ্যেই কয়েকবার বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞদের শঙ্কা, ক্রমাগত এ দূষণ এখনই রোধ না করা গেলে সুন্দরবন সহ এ অঞ্চলের জীববৈচিত্র্যে দেখা দেবে ভয়াবহ বিপর্যয়। যতটা আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, তার চেয়ে অধিক সংখ্যকভাবে আমরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব, আমাদের প্রকৃতি ধ্বংস হবে, আমাদের নেচার ধ্বংস হবে। উচ্চাভিলাষী এ প্রকল্প এখনো কোনো লাভের মুখ দেখেনি বলছেন অর্থনীতিবিদ। তবে বন্ধ না করে বিকল্প উপায়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার পরামর্শ তার। এটার বিকল্প কোনোভাবে যদি এটাকে চালু রাখা যায় এবং সেটা যদি বাংলাদেশের অর্থনীতিতে ভালো কোনো প্রভাব রাখতে পারে, আমার মনে হয় সেইভাবে ভেবে দেখা যেতে পারে। 16,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 5 জন শিক্ষক, 6 জন কর্মকর্তা ও 1 জন কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা প্রদান, বিভিন্ন সময়ে সাধারণ ছাত্র শিক্ষক নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত থাকা ও সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তদন্ত অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের 94তম সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিভাজন তৈরি করে আবারও ফেরার চেষ্টায় স্বৈরাচারীরা, ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। সবাইকে নিয়ে দেশ গড়তে চান তারেক রহমান। এবং ছাপানো হলো 22,500 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হবে দুর্বল 6 ব্যাংকে। মূল্যস্ফীতি না বাড়ার প্রত্যাশা গভর্নরের।
এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।